হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি। শীতের সময় কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। আমি এখানে বিট আর গাজর এই দুটো ব্যবহার করে একটা খুব সুন্দর রেসিপি আজকে আপনাদের করে দেখিয়ে দেব। দেখুন আমি বিট আর গাজরগুলো কীরকম ছোট ছোট মাপের কেটে নিয়েছি। গাজর কিন্তু খুব সামান্য পরিমাণ ব্যবহার করবেন, আর বিটের পরিমাণটা এখানে বেশি থাকবে। প্রথমে কিন্তু এই দুটোকে আমার কিছুটা পরিমাণ হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু একটু শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য প্রথমে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণও আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে সিদ্ধ করার জন্য। দেখুন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি এটাকে এভাবে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও দুটো সিটি দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এটা প্রেশার কুকারে না দিয়ে নর্মালভাবে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে অনেক সময় কিন্তু এটা শক্ত থাকে, তাই জন্য কিন্তু খেতে ভালো লাগে না। তাই অবশ্যই এটা একটু হালকা সিদ্ধ করে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু তেলটা বেশি ব্যবহার করছি। তেলটা দিয়ে আমি ভালো করে গরম হওয়ার জন্য রেখে দিলাম। তারপরে আমি ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। এই দুটো ফোড়ন দিয়ে আমি হালকাভাবে তেলটা মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা হালকা মিষ্টি গন্ধ এর থেকে বেরোবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। দেখুন আমি আলুগুলোও কিন্তু প্রায় বিট গাজরের মতো সমান মাপেরই কেটে নিয়েছি। আলুটা একটু বড় মাপের হবে বিট গাজরের থেকে, কিন্তু দেখতে কিন্তু ওরকমই চৌকো চৌকোভাবে আমি কেটে নিয়েছি। এবার পুরোপুরি আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তেলের মধ্যে আলুগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে পুরোপুরি তেলের মধ্যে আলুগুলো ভাজার সাথে তার সাথে লবণটাও মিশে যায়। তেলের মধ্যে সব কিছু দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আলুগুলো ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য এভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এটা কিন্তু হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে কিন্তু আলুগুলো প্রথমেই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো এভাবে ভেজে নেবেন। এখানে কিন্তু আপনারা আলুগুলো তোলার কোনো দরকার পড়বে না, তাই জন্য আমি আগেই ফোড়ন দিয়ে আলুগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে। তাই জন্য প্রথমে আলুটা হালকা ভাজা হতে শুরু করলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমাকে মিশিয়ে নিতে হবে, কারণ বাদামগুলো যাতে হালকা হালকা ভাজা হয়, তাই জন্য কিন্তু আমি এই সময় বাদামগুলো দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবেন না। দেখুন হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি বীজ বা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর ব্যবহারটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে করছি। এগুলো সব কিছু দিয়ে আমাকে কিন্তু মশলাটা কষানোর জন্য খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি ভালো করে এগুলো তেলের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু জল। ভালো করে দেখুন মশলাটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জল। না হলে কিন্তু মশলাটা কষার সময় এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পুড়ে উঠবে, তাতে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। তাই জন্য খুবই সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটা যাতে খুব ভালো করে কষা হয়, তার জন্য এভাবেই আমি এটাকে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো মাপের টমেটোগুলোকে আমি স্লাইস করে পিস করে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার খুব বেশি পরিমাণে করছি না, তাই জন্য একদম ছোটো মাপের একটা টমেটোর ব্যবহারই আমি এখানে করলাম। টমেটোটাকে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মশলার সাথে টমেটোটাও বেশ কিছুক্ষণ কষে যায়। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে কষে গেছে মশলার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলো কিন্তু দেবেন, তাতে কিন্তু খেতে খুব ভালো হয়। তাই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে আবারও কড়াইশুঁটিগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু কড়াইশুঁটিগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, তাই জন্য কিন্তু মশলাটা কষা হয়ে গেলে পরে কড়াইশুঁটিগুলো দেবেন। ভাজার সময় দেবেন না, তাতে কিন্তু এগুলো একদমই পুড়ে পুড়ে উঠবে এবং খেতে একদম ভালো লাগবে না।
মশলাটা কষার সময় কড়াইশুঁটি দেবেন এবং মশলাটা প্রায় কষা হয়ে গেলে তারপরে দেবেন। এবার দেখুন কড়াইশুঁটিগুলোকে আমি মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে নিলাম 1 চামচের মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, এতে কিন্তু একটু মিষ্টি না দিলে স্বাদটা ভালো লাগবে না, তাই জন্য আমি এখানে চিনির ব্যবহার করলাম। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যে বিট আর গাজরগুলো আমি সিদ্ধ করে ঝল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা তো আমার খুব ভালো মতো আগে থেকেই কষা হয়ে গেছে। এবার আমি বিট গাজরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আগেই কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি, যাতে সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। তাই জন্য এই সময় আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আগে আমাকে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য কিন্তু আমি এটাকে এভাবেই হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে এটা পুরোপুরি লেগে না যায়, কারণ এর মধ্যে কিন্তু এখন কোনো রকম জল নেই। তাই জন্য যদি আমি এটা রেখে দিই তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কড়াইয়ের সাথে। তাই জন্য 1 মিনিট আমি এভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। 1 মিনিট হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। এখানে কিন্তু কিছুটা পরিমাণ জলের ব্যবহার করতে হবে, কিন্তু সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে, কারণ যদি আমি এখানে জল না দিই তাহলে যেটুকু পরিমাণ সিদ্ধ হওয়া আমার বাকি রয়ে গেছে সেটা কিন্তু সিদ্ধ হবে না, এবং আলুটাও সিদ্ধ হওয়া প্রয়োজন। তাই জন্য খুবই সামান্য পরিমাণে জল কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। অল্প একটু জল ব্যবহার করে আবারও জলের সাথে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে এটাকে এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু খুব ধীরে ধীরে জলটা টানবে এবং আস্তে আস্তে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য এভাবেই রেখে দিচ্ছি। দেখুন প্রায় 3 থেকে 3.5 মিনিট পর আমি এটাকে আবার নাড়াচাড়া করছি। জলটা কিন্তু আমার পুরোপুরি টেনে গেছে এবং এটা কিন্তু খুব মাখো মাখো একটা ভাব এসছে, এবং এটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়োর জন্য কিন্তু এখানে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হবে। এগুলো দিয়েও আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঘি গরম মশলাটা যাতে পুরোপুরি তরকারিটার সাথে মিশে যায়, সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও 1/2 মিনিট একদমই লো ফ্লেমে আমি এটাকে এভাবেই রেখে দেবো হওয়ার জন্য। 1/2 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথে খেতে খুবই সুস্বাদু হবে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করুন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই লাইক করুন ভিডিওটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে। আশা করি আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, আপনাদের খেতেও খুব ভালো লাগবে, আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা।